যেই ফুটবল বিশ্বকাপের জন্য আমরা সবসময় পাগল থাকি, যেটা 4 বছর পর পর আসে, সেই বিশ্বকাপ 2026 সালের জুন মাসে শুরু হতে যাচ্ছে। কিন্তু সেটার ড্র হবে আজকে রাত 11টার সময়। তো সেই ড্র এবার একটু ডিফারেন্ট, এবার একটু অন্যরকম। এটা খুবই বড় আকারের। তো যার কারণে আজকে আমাদের এই কন্টেন্ট বা আমাদের আজকের এই আলোচনা যে কিভাবে আমরা এই ড্রটা হতে যাচ্ছে। এইবারের ওয়ার্ল্ড কাপটা বাকি যে কোনো ওয়ার্ল্ড কাপের থেকেই একটু ভিন্ন। তা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এবার 48টা দল নিয়ে ওয়ার্ল্ড কাপ হবে। এর আগে আমরা যতবার ওয়ার্ল্ড কাপ দেখেছি রিসেন্ট সময়, সেগুলো সবই ছিল 32টা দল নিয়ে। 32টা দল নিয়ে সাজানোটা অনেক সহজ হয়ে যায়। 8টা গ্রুপ, 4টা করে টিম, 2টা করে দল উঠবে, সহজেই 32 থেকে 16টা টিম আসতো এবং সেভাবে করে নকআউট স্টেজটা হয়ে যেত। কিন্তু 48টা দল আসলে 48টা দল 12টা গ্রুপে ভাগ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি গ্রুপের প্রথম 2টা দলকেও নেই, তাহলে 24টা দল আসলো। তাহলে বাকি 8টা দল কিভাবে আসবে? তো এইটা একটা ভিন্ন রকমের একটা আয়োজন। তো যার কারণে আমাদের এইবার একটু বোঝা দরকার। আমরা যদি একটু দেখি তাহলে 1930 সালে 13টা দল নিয়ে হয়েছিল, কিন্তু 34 সাল থেকে 78 সাল পর্যন্ত সেটাই হয়ে গেছিল 16টা। 82 থেকে 94 পর্যন্ত ছিল 24টা দল নিয়ে। রিসেন্ট যে 7টা, যেটা কিনা আমাদের আসলে স্মৃতির মধ্যে সবচেয়ে বেশি আছে, সেটাই কিনা আসলে 32টা দল নিয়ে হয়েছিল। যার কারণে আমরা অনেক বেশি এটা নিয়ে আর কি অভ্যাস আছে। তো চেঞ্জটা সবসময় থাকে, এটা নতুন কিছু না। তো আমাদেরকে এই চেঞ্জটা শিখতে হবে যাতে আমাদের ওয়ার্ল্ড কাপটা দেখতে আরও ইন্টারেস্টিং লাগে। আজকের যে ড্র অনুষ্ঠিত হবে সেই ড্রতে 42টা দল কনফার্ম গ্রুপ স্টেজে ড্র হবে, কারণ তারা কোয়ালিফাই করে ফেলেছে। এবং আপনি যদি দেখেন এখানে এএফসি থেকে 8টা দল, আফ্রিকা থেকে 9টা, কনকাকাফ মানে ইউএসের যে সাইডটা নর্থ আমেরিকা, সেখান থেকে 3টা দল হোস্ট হিসেবে আছে, আমেরিকা, মেক্সিকো, কানাডা। এছাড়া বাকি আরও 3টা দল যুক্ত হয়েছে। কনমেবল মানে সাউথ আমেরিকা, সেখান থেকে 6টা দল এসছে। ওএফসি মানে ওশেনিয়া, সেখান থেকে শুধু নিউজিল্যান্ড এসছে। ইউএফএ থেকে অলরেডি 12টা দল সিলেক্টেড হয়ে গেছে, কোয়ালিফাই করে ফেলেছে, কিন্তু 4টা দল এখনো বাকি আছে। সেটা হচ্ছে প্লে অফের মাধ্যমে আসবে। আর ফিফার ইন্টার কনফেডারেশন, এই যে বিভিন্ন কনফেডারেশনগুলো আছে, এদের মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে যেখান থেকে 2টা দল আসবে। তো এই মিলায় টোটাল 48টা দল হচ্ছে, যার মধ্যে এই ইউএফআর 4টা দল এবং ইন্টার যে কনফেডারেশন প্লে অফ টুর্নামেন্ট হচ্ছে, এটা যে 2টা দল, এই 6টা দল বাদে বাকি 42টা দল অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এই যে 48টা দল, এই 48টা দলকে 4টা পটে ভাগ করা হয়েছে। এই 4টা পটের মধ্যে প্রথম আছে, বেসিক্যালি এই পটগুলো ভাগ করা হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের উপরে ভিত্তি করে। তো পট 1-এ আছে যারা কিনা প্রথম দিকের র্যাঙ্কিং, তারপরে এভাবে করে পট 2, পট 3। কিন্তু এই লাস্টের পটে এসে দেখবেন যে এই 6টা যে টিম, এই 6টা টিম এখনও ডিসাইডেড হয়নি। তো এই ডিসাইডেড যেগুলো হয়নি, যেগুলো কিনা যে বললাম যে ইউএফআর 4টা দল এবং হচ্ছে ইন্টার যে প্লে অফ কনফেডারেশন একটা হচ্ছে, সেটা যে 2টা দল, এইগুলা সামনে মার্চ মাসে খেলা হবে। মার্চ মাসে খেলা হলে এখানে অটোমেটিক টিমগুলা এসে যাবে। কিন্তু এখন মানে ড্রয়ের জন্য এটাকে প্রভিশন রাখা হচ্ছে, যাতে এভাবে করে 48টা দলকে তারা সাজাতে পারে। তো এভাবে করেই তারা 4টা পটকে সাজিয়েছে। এই পটগুলাকে আসলে জানাটা খুব জরুরি, কারণ সেক্ষেত্রে গ্রুপের বিন্যাসগুলা কিভাবে হবে সেগুলা এইখান থেকে আসলে জানা যাবে। ইউরোপিয়ান প্লে অফ যে 4টা ম্যাচের কথা বলা হচ্ছিল, সেই 4টা ম্যাচ অলরেডি আগে সেট, যে কিভাবে হবে। ইটালি ভার্সেস নর্দার্ন আয়ারল্যান্ড ভার্সেস ওয়েলস ভার্সেস বসনিয়ান হার্জিগোভিনা, এখান থেকে আসলে এদের মধ্যে খেলা হয়, এখান থেকে একজন আসবে। এভাবে করে আরও 3টা ম্যাচ আছে। সো সেই 3টা ম্যাচ যখন হবে, তখন এখান থেকে আমরা একটা 4টা ইউরোপিয়ান দল আসলে পেয়ে যাব। সো এটা হচ্ছে ইউরোপিয়ান প্লে অফ। এবার আসি আমরা ইন্টারকন্টিনেন্টাল যে প্লে অফটা, সেটা যে টুর্নামেন্ট। প্লে অফ টুর্নামেন্টে এখান থেকে 2টা দল আসবে, কিন্তু এখানে যদি দেখেন প্রথমে নিউ ক্যালেডোনিয়ার সাথে জামাইকা খেলবে। এখান থেকে যে জিতবে সে গিয়ে আবার কঙ্গোর সাথে খেলবে। তো নিউ ক্যালেডোনিয়া এটা হচ্ছে ওএফসি মানে ওশেনিয়ার টিম, আর জামাইকা হচ্ছে আবার কনমেবলের টিম মানে আমেরিকার সাইডে। আবার এদিকে আমরা যদি দেখি বলিভিয়া, সাউথ আমেরিকা, সুরিনাম, এরাও হচ্ছে আবার আফ্রিকান টিম। তো এদের মধ্যে যে খেলা হবে সেটা আবার খেলবে ইরাকের সাথে। তো এখান থেকে বেসিক্যালি আমরা 2টা টিম পাবো ইন্টার প্লে অফের জন্য। সো প্লে অফ ইউরোপিয়ান এখান থেকে যে 6টা টিম আসলো, এই 6টা টিম তাহলে আবার সেই পট 4-এ চলে আসবে। এরপরে যে ড্রটা হবে, সেই ড্রটা হবে এই 4টা পটকে নিয়ে। কিন্তু অ্যাকচুয়াল ড্রতে পটের মাঝখানেও অনেকগুলো হিসাব নিকাশ আছে। এখন যদি আমরা গ্রুপের হিসাব নিকাশগুলো দেখি, তাহলে এখানে আমরা 12টা গ্রুপের দেখছি, গ্রুপ এ থেকে গ্রুপ এল পর্যন্ত। সো এখন
এইখানে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপের নিয়ম অনুযায়ী যেহেতু হোস্ট 3টা, তারা ঠিক করেছে গ্রুপ এতে অলরেডি মেক্সিকো পট 1-এর পজিশনটা পেয়ে যাবে, বিতে কানাডা পেয়ে যাবে এবং ডিতে ইউএসএ পেয়ে যাবে। সো এই 3টা পজিশন তারা অলরেডি ফিক্সড করে রেখেছে। সো এইটা জাস্ট ড্র হবে, কিন্তু সরাসরি এখনই আমরা বলে দিতে পারি যে এ, বি আর ডিতে এই 3টা দল পড়বে। এরপরে সবার আগে যেই ড্রটা হবে সেটা হচ্ছে পট 1, মানে লাল পয়েন্টগুলোকে নিয়ে। তো এই লাল পয়েন্টে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে সবার প্রথমে দেখা হবে ফিফার যে কোকাকোলা র্যাঙ্কিংটা আছে সেই র্যাঙ্কিংটা। এখন আমরা যদি ফিফা কোকাকোলা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে তাকাই, তাহলে এই ড্রয়ের আগে প্রথম পজিশন আছে স্পেনে, সেকেন্ড আর্জেন্টিনা, থার্ড ফ্রান্স এবং চতুর্থ ইংল্যান্ড। তো এইবারের ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতন ফিফা যেটা করছে সেটা হচ্ছে যে যেই টিমগুলা কনসিস্টেন্টলি এত বছর ধরে পারফরমেন্স করে এসছে এবং টপ র্যাঙ্কিংয়ে আছে, তাদেরকে একটা সুযোগ দিচ্ছে যাতে তারা একে অপরের বিরুদ্ধে গ্রুপ স্টেজ বা যে কোনো রকমের রাউন্ডে যাতে দেখা না হয়ে যায়, ফাইনালের আগে যাতে তাদের দেখা না হয়ে যায়। ফাইনালে যাতে দেখা হতে গেলে তাদেরকে সব এই ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে হবে, গ্রুপে টপ করতে হবে। তো সেই ক্ষেত্রে স্পেন যাবে একদিকে, আর্জেন্টিনা যাবে একদিকে, ফ্রান্স যাবে একদিকে, ইংল্যান্ড যাবে একদিকে। তো হিসাবটা এইভাবে করেই হবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে কোন দিকে, এই ডানে বামে এগুলো কোন দিকে যাবে। সেইটার জন্য আমাদেরকে আসলে তাকাতে হবে রাউন্ড অফ 32-এর যে বিন্যাসটা, সেইটা রাউন্ড অফ 32-তে আমরা যেটা আগে হতো যে আপনার 8টা দল থেকে 8টা গ্রুপ থেকে 2টা করে টিম এসে নকআউট রাউন্ডটা হতো, সেই নকআউট রাউন্ডটা আগে থেকে সেট করা আছে। তো সেখানে সেই হিসাবেই আর কি জিনিসটা আসতে থাকবে। সো র্যাঙ্কিং নিয়ে যেই কথাটা বলছিলাম যে একজন যাবে এদিকে আর একজন যাবে আরেক দিকে, তো সেই হিসাবে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 আছে স্পেন, তাহলে স্পেন যাবে এইদিকে। আর র্যাঙ্কিংয়ে 2 আছে আর্জেন্টিনা, তাহলে আর্জেন্টিনা যাবে এই দিকে। আবার থার্ডে আছে ফ্রান্স, ফ্রান্স তাহলে এই পাশে আসবে। আর ইংল্যান্ড আছে 4 নম্বর, তাহলে ইংল্যান্ড যাবে এই পাশে। এবং সেটা উল্টাও হতে পারে, যদি এইদিকে সবার প্রথমে স্পেন চলে আসে তাহলে সেকেন্ড আর্জেন্টিনা ওইদিকে যাবে। তো এইভাবে করে তারা করছে যাতে ফাইনালের আগে এই টপ টিমগুলা তাদের মধ্যে দেখা না হয়। এই কারণেই এইবারে বিন্যাসটা। কারণ হচ্ছে ফিফা চাচ্ছে যারা 4 বছর ধরে কনসিস্টেন্টলি পারফর্ম করে এসছে তারা যেন ফাইনাল ম্যাচের আগে না আসে একসাথে দেখা হতে, কিন্তু এটার জন্য তাদেরকে গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে কোনো কারণে। ফর এক্সাম্পল 1E গ্রুপে যদি আর্জেন্টিনা আসে তাহলে সেই দিক থেকে শুরু করবে, কিন্তু সেই ই গ্রুপেরই যদি নাম্বার 2 হয় তাহলে আপনি দেখবেন যে 2E এখানে, তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। তো সেই জন্য ওদেরকে সবাইকেই গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হবে যদি তারা ফাইনালের আগে দেখা হতে না চায়। কিন্তু যদি গ্রুপে রানার্স আপ হয়ে যায় তাহলে কিন্তু আবার দেখা হয়ে যাবে ফাইনালের আগে। একই সাথে সুযোগ সুবিধাও দিচ্ছে, কিন্তু তার সাথে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্সও করতে হবে এই দলগুলোকে, নয়তো ফাইনালের আগে দেখা হবে না। আপনি যদি প্রায় সময় ক্রিকেট ওয়ার্ল্ড কাপে দেখেন তাহলে দেখবেন যে ইন্ডিয়া আর পাকিস্তানকে একই গ্রুপে রাখার একটা চেষ্টা করা হয় যাতে খেলাটা হয়। কেন হয়? কারণ সেই খেলার প্রতি মানুষের একটা আগ্রহ আছে এবং নকআউট স্টেজে গিয়ে হয়তো তাদের খেলা দেখা নাও হতে পারে, তাহলে এই সুযোগটা কেন ক্রিকেট হারাবে? তো এই দর্শকদের চাহিদার কারণেই বেসিক্যালি ইন্ডিয়া আর পাকিস্তানের খেলাটা গ্রুপ স্টেজে রাখা হয়। কিন্তু ফুটবলের ক্ষেত্রে এখানে কেন ডিফারেন্ট ঘটছে? কারণ ফুটবলের ক্ষেত্রে ফুটবলে যেটা চায় যে একই সাথে দর্শকের চাহিদাও থাকবে, আবার একই সাথে একটা কম্পিটিটিভ ব্যাপারও থাকবে। দর্শকের চাহিদা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে নকআউট স্টেজের দিকে তাদের আগ্রহটা বাড়তে থাকে, যত বেশি নকআউট স্টেজ আগে আসতে থাকে। তো সেই হিসেবে তারা নকআউট স্টেজের জন্য এই জিনিসটাকে প্রিপেয়ার করতে আছে। আর 2 হচ্ছে যে যদি টপ লেভেলের টিমগুলোকে শুরুতেই দেখা হয়ে যায় তাহলে ওই ওয়ার্ল্ড কাপের ওই প্রাণবন্ত ব্যাপারটা আসে না। সো ফাইনালের দিকে যখন দেখা হবে তখন মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ থাকবে, টিমগুলোর মধ্যেও মানে ফাইনালটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। কিন্তু সেখানে যে জিনিসটা সবাইকে নিজেদের জায়গাটা প্রমাণ করে আসতে হবে, এরকম না যে সবাই না খেলেই চলে আসলো, প্রমাণ করে তারা এই জায়গায় আসতে পারবে। তো ফুটবলের থেকে ক্রিকেটের মধ্যে এখানে একটু ডিফারেন্স আছে। সো যার কারণে এইবারের এই পুরা যে ড্রটা এটা একটু ডিফারেন্টভাবে আর কি হচ্ছে। গ্রুপ স্টেজে আর একটা নিয়ম এখানে অ্যাড করেছে ফিফা, সেটা হচ্ছে যে এবার দেখবেন যে কনফেডারেশনের টিমগুলা অনেক বেশি আছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে একই কনফেডারেশনের টিম একই গ্রুপে পড়তে পারবে না, এক্সেপ্ট ইউএফা। ইউএফা মানে ইউরোপিয়ান টিম আছে 16টা,
তো 16টা টিম অবভিয়াসলি 12টা গ্রুপের মধ্যে আলাদা আলাদাভাবে ফেলানো যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে হয়তো 4টা গ্রুপ থাকবে, যেখানে 2টা করে ইউএফআ টিম থাকবে। কিন্তু বাকি যে কনফেডারেশন, সেটা এএফসি হোক, এটা হচ্ছে আফ্রিকা হোক, কনমেবল হোক, কনকাক্যাফ হোক, সবারই গ্রুপে একটা করে টিম থাকবে, 2টা করে টিম থাকতে পারবে না। এটা করা হয় যাতে সবগুলো মহাদেশেরই টিম যেন একটা সুযোগ থাকে যে তারা পারফর্ম করে নকআউট রাউন্ডে উঠতে পারবে। তো যেহেতু এবার নকআউট রাউন্ডে ওঠার সম্ভাবনাটা বেশি, তার কারণে এটা সমানভাবে সবাইকে সুযোগ দেওয়ার জন্য। কারণ ফিফা এরকম না যে কাউকে বেশি সুযোগ দিবে, কাউকে কম সুযোগ দিবে, সবাইকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্যই এই কনফেডারেশনের ব্যাপারগুলোকে একটু আলাদা আলাদা করে রাখে। এবার আমরা আসি রাউন্ড অফ 32টা আসলে কিভাবে করে হবে। রাউন্ড অফ 32তে যেটা বলছিলাম যে 12টা গ্রুপ আছে, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ 2জন তো যাবেই, তো সেই ক্ষেত্রে 24টা দল হবে। তাহলে বাকি 8টা দল আসবে কিভাবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কনফিউশন। এই কনফিউশনটা দূর করতে হবে এভাবে যে এখান থেকে বেস্ট 8টা গ্রুপের যে 12টা গ্রুপের মধ্যে যে 8টা গ্রুপ, তাদের বেস্ট থার্ড পজিশনগুলা তারাও নকআউট স্টেজে আসবে। এর অর্থাৎ একটা খেলাগুলোর পরে সবগুলা গ্রুপের যে থার্ড পজিশন টিম, তাদেরকে আসলে একটা কম্প্যারিজন করা হবে এবং সেই কম্প্যারিজনের মধ্যে টপ যে 8টা গ্রুপের থার্ড টিম আসবে তাদেরকে নকআউট স্টেজে আসবে। এখন এখানে খেলাটা কার সাথে কিভাবে পড়বে, এই জিনিসটা এখনও একটু সবার কাছে এই ঘোলাটা লাগতে পারে। কিন্তু এইটার জন্য আসলে আমাদেরকে একটু অঙ্ক জানতে হবে, একটু অঙ্ক বুঝতে হবে। সেই অঙ্কটা হচ্ছে যে বিন্যাস এবং সমাবেশের একটা অঙ্ক আছে, যেটা কিনা আমরা সবাই এসএসসি এইচএসসি সময় পড়েছিলাম। তো সেই অঙ্কতে যে জিনিসটা হয় যে কোনো সিনারিওর জন্য বিভিন্ন রকমের রেজাল্ট তারা তৈরি করে রাখে বিন্যাস ও সমাবেশের মাধ্যমে। তো ফিফা অলরেডি 495 রকমের বিন্যাস সমাবেশ করে রেখেছে যে কোন 8টা গ্রুপ থেকে আসবে। এটা হতে পারে প্রথম 8টা গ্রুপ থেকে আসতে পারে, এরকম হতে পারে শেষের 8টা গ্রুপ, অথবা মাঝে, অথবা ভাগ ভাগ করেও আসতে পারে। কারণ এ হতে পারে, সি হতে পারে, এফ হতে পারে। তো এই বিন্যাসটা এখনই আসলে কারো জানা নেই, এটা রেজাল্টের উপরই হবে। তো সেইটার উপরে বেস করেই 495 রকমের বিন্যাস সমাবেশ করা আছে। এরপরে যেই 8টা দলের থার্ড বেস্ট টিম উঠবে, সেটা দেখার পরে এখানে ফিক্সচারগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো এই জন্য আমাদের ওই বিন্যাস সমাবেশটার প্রতি খেয়াল রাখতে হবে, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যখন গ্রুপ স্টেজের খেলাগুলো শেষ হয়ে যাবে। তো আশা করি এর মাধ্যমেই আর কি রাউন্ড অফ 32টা একটা প্রপারলি একটা জায়গায় আসবে, এবং রাউন্ড অফ 32 এর পরে বাকিটা বেশ সহজভাবেই আর কি হবে, যেটা আপনারা কালার কোডিং দেখতে পাচ্ছেন যে রাউন্ড অফ 32, সেখান থেকে রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন, এবার ফাইনাল, এবং সর্বোচ্চ 104টা ম্যাচ। মানে ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কখনো এরকম হয়নি। 104টা ম্যাচ বেশ 3টা দেশ নিয়ে, বেশ কয়েকটা শহর নিয়ে একসাথে হবে, যেটা কিনা ম্যানেজ করাটা একটা বিশাল একটা বড় ব্যাপার। তো এই ড্রটার মাধ্যমে যে জিনিসটা হবে যে ফুটবলে ফিফা যেটা করে যে ওয়ার্ল্ড কাপের সময় ড্রটা তারা তৈরি করে এই নকআউট রাউন্ডটাকে কেন্দ্র করে। তার কারণ হচ্ছে নকআউট রাউন্ডে এসে এরপরে কিন্তু সবাইকে তার নিজের জায়গাটা যাচাই বাছাই করে আগায় যেতে হবে, কিন্তু এই নকআউট রাউন্ডটা যাতে সুন্দর করে বিন্যাস করা যায়, এইটার জন্য তারা গ্রুপ স্টেজ থেকে বিভিন্নভাবে সাজায়। তো এইটারই জন্য ড্রটা এবার ডিফারেন্ট, 48 দল নিয়ে, যেটা কিনা আমাদের জন্য বোঝাটা একটু কঠিন হলেও এই জিনিসটা এইবার যদি আমরা এখন বুঝে রাখি, তাহলে মনে করেন আমাদের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত প্রত্যেকটা জিনিস বুঝতে অনেক সহজ হবে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জেতার পরে, আর্জেন্টিনার পরে সবচেয়ে খুশির দেশ ছিল মনে হয় বাংলাদেশ। যে পরিমাণ উন্মাদনা ছিল, সেই উন্মাদনার ফলশ্রুতিতেই আবার শুরু হচ্ছে 2026 সালের ওয়ার্ল্ড কাপ। এই 2026 সালের ওয়ার্ল্ড কাপ যেহেতু 48টা দল নিয়ে অনেক বড় আকারে হবে, অনেক নতুন প্লেয়ার, অনেক নতুন দল সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এটাই ক্রিস্টিয়ানো রোনালদো আর মেসি সবচেয়ে শেষ ওয়ার্ল্ড কাপ হতে পারে। তো এটা আমাদের জন্য স্মৃতিতে অনেক বড় হয়ে থাকবে, স্মৃতির এরকম একটা ওয়ার্ল্ড কাপ যেখানে কিনা রোনালদো আর মেসি শেষবারের মতন খেলবে, এটা আমাদের জন্য একটা বিশাল মেমোরির ব্যাপার। এছাড়াও আপনি নতুন নতুন ওয়ার্ল্ড কাপে নতুন যেসব টিম দেখবেন, নতুন যেসব প্লেয়ার দেখবেন, অনেকগুলো দল চিনবো, আমরা জানবো। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু যত সময় যাবে দলগুলো বাড়তেই থাকবে। তার কারণ হচ্ছে যে এই দলগুলো যদি ফিফায় না বাড়ায়, তাহলে এই টিমগুলোর মধ্যে এই কম্পিটিটিভ ব্যাপারটা আসবে না। যদি মনে করেন আজকে ইংল্যান্ডের সাথে উজবেকিস্তান কম্পিটিশন করতে পারে, এটা ফুটবলের জন্যই ভালো, তখন হবে কি মানুষের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু ইংল্যান্ড যদি শুধুই ভালো করতে থাকে আর এই উজবেকিস্তান যদি শুধুই খারাপ করতে থাকে, তাহলে ফুটবলের প্রতি আকর্ষণ কারোই থাকবে না। যেটা অনেক সময় আমরা ক্রিকেটে দেখি যে কয়েকটা দলই শুধু ওয়ার্ল্ড কাপ জিতছে
আর বাকিরা কিনা গ্রুপ স্টেজও পার করতে পারছে না। কিন্তু আপনি যদি 2022 সালের ওয়ার্ল্ড কাপ দেখেন তাহলে দেখবেন যে মরক্কো কিন্তু একবারে লাস্ট পর্যন্ত চলে এসেছিল, যেটাই কিনা ওয়ার্ল্ড কাপটাকে একটা ভিন্ন আকর্ষণ দিয়েছিল। তো ফিফা যে জিনিসটা করে সবসময় চেষ্টা করে সবগুলো দেশই যাতে কম্পিটিটিভ একটা জায়গায় আসতে পারে এবং সব দলের সাথে সব দলের মধ্যে খেলাটা হয়, এবং এর মাধ্যমে যে জিনিসটা হয় যত বেশি কম্পিটিটিভ খেলা হবে দর্শকের চাহিদা বাড়বে, ফিফা লাভবান হবে এবং এ থেকে মানুষজনও অনেক বেশি আনন্দ পাবে। তো এই একটু কমপ্লিকেটেড ছিল, একটু ডিফারেন্ট ছিল এইবারের ওয়ার্ল্ড কাপের ড্রটা 48 দলের, বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সবাইকে ওয়ার্ল্ড কাপের ড্রটা বুঝতে একটু সাহায্য করবে যে কেন, কিভাবে, কোন দল কোন গ্রুপে পড়ছে। তো আশা করি ফুল যখন ড্রটা হয়ে যাবে তখন এই ভিডিওর সাথে মিলাই নিলে আপনাদের জন্য বুঝতে আরও একটু সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।